আপনি আপনি থামবেন না প্লিজ। বলুন তারপর কি হলো? তারপর আর কি, মাধুরী দেবীকে আর সন্দেহের তালিকায় রাখা গেল না, বাদ দিতে হলো। এরপর অনিল বাবুর সেই রাত্রে বাড়ি থেকে বেরোনোর ঘটনাটা আমার সামনে আসে। অপরাধী এত বুদ্ধি করে অপরাধটা ঘটিয়েছিল যে সন্দেহজনক ব্যক্তিগুলো বারবার কেমন যেন বদলে বদলে যাচ্ছিল, আর খুব স্বাভাবিকভাবেই আমি আর কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু মা বিশালাক্ষীর দেখানো সূত্র ধরে আমি একটা দিশা খুঁজে পাই। এই বন্ধু, কি সূত্র গো, বলো না। আমি যখনই মাসিমাকে দেখি তখনই দেখি একটা নেকলেস, যার লকেটে জল করছে অসংখ্য হিরে আর মাঝখানে একটা লাল পাথর। আর আপনারা সবাই আমাকে বলেন যে এরকম কোনো লকেট বা নেকলেস বাস্তবে নেই আর কোনোদিনও ছিলও না। তখন আমি ভাবতে থাকলাম যে মা বিশালাক্ষী তো আমাকে মিছি কিছু দেখাননি, তাহলে আমি কেন দেখ। উনি যখন দেখিয়েছেন তখন তার পিছনে কোনো একটা কারণ আছে। আমি তখন ভাবতে থাকলাম যে মা আমাকে কিসের নির্দেশ দিচ্ছে, কোথায় বা সেই হিরে আর কোথায় বা সেই লাল পাথর। সত্যি কি ওই হিরে বসানো লকেটটা মায়ের ছিল? দেখুন, আমি তো আপনাকে বলেছি যে মা আমাকে প্রচন্ড ভালোবাসতেন, তাই ওনার সমস্ত গয়না কিন্তু আমি দেখেছি। আমি কিন্তু কখনো ওরকম লকেট দেখিনি। দেখুন, ওরকম হীরের লকেট আদতে আছে কি নেই সেটা কিন্তু আমি সোজা কোনো উত্তর দিতে পারবো না, কিন্তু একটা কথা বলতে পারি যে হিরে আছে, লাল পাথরও আছে, কিন্তু লকেটটা নেই। আর আমাকে হীরের সন্ধান দেন অনিরুদ্ধবাবু। দাদা দাদা তুমি, মানে তুমি? না না অনিকেত বাবু, আপনি ভুল করছেন, উনি নন। দেখুন, আমিও যে প্রথম দিকটায় ওনাকে সন্দেহ করিনি সেটা বললে ভুল কথা বলা হবে, কারণ আমি প্রথম দিকটায় কেমন একটা হয়ে গেছিলাম, আমি আসল দিশাটা খুঁজে পাচ্ছিলাম না, সবটাই কেমন যেন একটা জট পাকিয়ে গেছিল। তাই কাকে সন্দেহের তালিকায় রাখবো কাকে রাখবো না সেটা আমার পক্ষে বোঝাটা একটুখানি দুষ্কর হয়ে উঠেছিল। কিন্তু পরে বুঝলাম যে ওনার সম্পর্কে অনিল বাবু এবং মাধুরী দেবী যা বলেছেন একদম ঠিক। মাধুরী কি বলেছে ওর নামে? না না নীলিমা দেবী, আপনি ঘাবড়াবেন না। মাধুরী দেবী যা বলেছেন একদম ঠিক বলেছেন, কোনো ভুল কিছু বলেননি, খারাপ কিছু বলেননি। অনিরুদ্ধবাবু মানুষটা একটুখানি বদমেজাজি, একটু রক চটা, কিন্তু মানুষটার মনের ভেতরটা ভীষণ নরম। উনি পরিবারের সবাইকে ভীষণ ভালোবাসেন, সবাইকে খুব যত্ন করেন, আগলে রাখেন, কিন্তু ওনার ধারণা হচ্ছে উনি নিজে সবাইকে বকাবকি করতে পারেন, কিন্তু বাইরের লোকের সামনে ওনার পরিবারের কাউকে উনি অসম্মান হতে দেন না। তাই আমরা যখন তদন্তের জন্য আপনাদের বাড়ি যাই তখন খুব স্বাভাবিকভাবেই উনি খুব রেগে গেছিলেন, আর এটাই তো স্বাভাবিক। উনি তো তখনও জানতেন না যে কে আসল অপরাধী, আর এখনো জানেন না। কিন্তু উনি একটা জিনিস জানেন যে 3 বছর আগে ওনার আলমারি থেকে কিছু হিরে চুরি যায়, এবং কে চুরি করেছিল সেটা উনি জানতেন। কি অনিরুদ্ধবাবু, ঠিক বললাম তো? আমি এবার বাকিটাও বলি, তাহলে আমাকে ভুল হলে শুধরে দেবেন কেমন? সেদিন রাত্রি ইনকাম ট্যাক্সের লোকজন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর হয়তো আপনার ঘুম আসছিল, আপনি জেগেছিলেন, আর তখন আপনি মাসিমার ঘরে কাউকে একটা ঢুকতে দেখেন। তারপর মাসিমা হারিয়ে যাওয়ার পরে আপনার মনে একটা ক্ষীণ সন্দেহ জন্মায় যে হিরে চুরি হয়ে যাওয়া আর মাসিমার হারিয়ে যাওয়ার মধ্যে কোনো না কোনো একটা যোগ আছে। তাই আপনি আমাদের তদন্তে বাধা দেন, কারণ
আপনি ভেবেছিলেন বৃদ্ধা মা তো চলে গেছেন, কিন্তু এখনো কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরোতে পারে। তাই আপনি নিজের পরিবারের লোকজনকে বাঁচাতে আমাদের কাজে বাধা দেন এবং পুলিশ বাবুর নামে অভিযোগ করেন, আর একটা এরকম বোকামো করে ফেললেন। আমি ভুল করেছিলাম, আমাকে আপনি ক্ষমা করে দেবেন মিস্টার কর্মকার। না না অনিরুদ্ধবাবু, বিশ্বাস করুন এখন আপনার প্রতি কোনো গ্রাজ নেই, আমার কোনো ক্ষোভ নেই। হ্যাঁ, খারাপ লাগাটা একটু ছিল, কিছুদিন আগে পর্যন্ত ছিল, কিন্তু নয়নমার দৃষ্টিতে আমি আপনাকে অ্যানালিসিস করেছি। আমি বুঝতে পেরেছি আপনি খুব ভালো মানুষ। আজকের পৃথিবীতে যখন সবাই নিজের স্বার্থ দেখে, যৌথ পরিবারের কনসেপ্টটা যখন বিলুপ্ত প্রায়, সেই সময় আপনি নিজের পরিবারের কথা ভেবেছেন। বট গাছের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছেন, আপনার পরিবারটাকে রক্ষা করার চেষ্টা করেছেন। এতে আপনার প্রতি আমার শ্রদ্ধাটা বেড়ে গেছে অনিরুদ্ধবাবু। না হলে যে আপনি আমার এগেনস্টে কমপ্লেন করে আপনাদের বাড়িতে ঢোকা বন্ধ করে দিয়েছিলেন, এই কেসটা যাতে ক্লোজ হয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেই আপনি আপনারই পরিবারের একজনকে বাঁচানোর জন্য তার রিকোয়েস্টে, আমি নামটা বলে দিচ্ছি, মাধুরী দেবী, মাধুরী দেবীকে বাঁচানোর জন্য আপনি আবার আমাদের অ্যালাউ করলেন আপনাদের বাড়িতে ঢুকতে এবং এই কেসটার ইনভেস্টিগেশন শুরু করতে। তাই আপনার উপর রাগ করার কোনো স্কোপ নেই অনিরুদ্ধবাবু, বরং আপনাকে শ্রদ্ধা করা যায়। কিন্তু আপনার জন্য আমার একটু আফসোস হচ্ছে, জানেন তো, কারণ আপনি কুম্ভের মতো, একা কুম্ভের মতো নিজের পরিবারটাকে শেষ পর্যন্ত রক্ষা করার চেষ্টা করে চলেছেন। আপনি জানেন এতে আপনার বদনাম হতে পারে, দোষের ভাগী হতে পারেন আপনি, তবু নিজের কথা না ভেবে আপনি পরিবারের কথা ভেবেছেন। কিন্তু আপনি এটুকু বুঝতে পারেননি, আপনার এই পরিবার হচ্ছে নকল গুঁদিগর। একে রক্ষা করার বৃথা চেষ্টা, শেষ রক্ষা যে কিছুতেই হবে না অনিরুদ্ধবাবু, কিছুতেই হবে না। কি দেখেছিলে রাতের বেলা? কে গেছিল মায়ের ঘরে? তুমি তো জেগেছিলে, বলো। আপনিও তো জেগেছিলেন নীলিমা দেবী। আমি তো কিছু করিনি। না না, আপনি মাসিমাকে কিচ্ছু করেননি সেটা আমি জানি। আপনি মাসিমাকে খুব ভালোবাসতেন, আপনার ভালোবাসায় কোনো খাদ ছিল না, ঠিক আছে। মাসিমা আপনাকে যেমন ভালোবাসতেন, আপনিও মাসিমাকে ভালোবাসতেন, কিন্তু সেই রাতে যে আপনিও জেগেছিলেন এই কথা কিন্তু সত্যি। কেন জেগেছিলে তুমি? সে রাতে আমার মাথা ধরেছিল, আমি স্টাডিতে শুয়েছিলাম, আমি দেখিনি যে তুমি জেগেছিলে। কেন জেগেছিলে? অনিরুদ্ধবাবু, আমি বলছি, সবটা আপনাদের না জানলেও চলবে, তবে ঘটনাটা হচ্ছে কেউ একজন কিছুদিন ধরে কলিকে খুব উত্ত্যক্ত করার চেষ্টা করছিল। অনিলাভবাবু ওনার বড়দার কিছুটা স্বভাব পেয়েছেন, তাই নিজের পরিবারের সম্মান বাঁচাতে সেই রাত্রে নিজে ঝুঁকি নিয়ে ওই মানুষটাকে শায়েস্তা করতে উনি বেরোন। অনিলাভবাবু যেহেতু ওনার ভাইজিকে কথা দিয়েছিলেন যে এই কথাটা বাইরের আর কেউ জানবে না, তাই সেই কথা রাখতে উনি ওনার স্ত্রীকেও কিছু জানাননি। এই কথাটা শুধুমাত্র অনিলাভবাবু, নীলিমা দেবী এবং কলি ব্যতীত কেউ জানে না। আমি সদ্য জেনেছি। আমায় ক্ষমা করিস অনিল, আমিও তোকে ভুল বুঝেছিলাম। ছি, বড়দা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তোমাকে তো বাপ মানি না। তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমার পাপ লাগবে। অনিরুদ্ধ লাহিড়ী কারোর সামনে চোখে জল ফেলে না, কিন্তু আজ বাড়ি ফিরে দরজায় এঁকে দু ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদ করে
আপনি বলুন। তো যা বলছিলাম, অনিলাভ বাবুকে কিন্তু আমি খুব অনায়াসেই সন্দেহ করতে শুরু করে দিই, কিন্তু সেই মুহূর্তে কলি আমার কাছে ছুটে আসে এবং ওর ছোটকাকে বাঁচাতে আমাকে সবটা বলে। আমি কিন্তু তখনও কলিকে অবিশ্বাস করতে পারতাম, আমি কিন্তু পারতাম অনিলাভ বাবুকে অনায়াসে অপরাধী ভাবতে, কিন্তু মানুষটার মধ্যে এমন আমি কিছু পেলাম না যাতে ওনাকে অপরাধী ভাবা যায়। তাই খুব স্বাভাবিকভাবেই উনিও সন্দেহের তালিকা থেকে বাদ গেলেন। এদিকে হীরের কথা জানার পর আমি আর কোনো হীরে দেখতে পাচ্ছিলাম না, শুধু লাল পাথর দেখতে পাচ্ছিলাম। কিন্তু ওই লাল পাথরটা যে কি সেটাও আমি বুঝতে পারছিলাম না। গরিব ঘরের মেয়ে, ছোট থেকে কোনোদিনও অত হীরে জহরত দেখিনি। তবে হ্যাঁ, আমার বিয়ের পর আমার শ্বশুরমশাই আমাকে গয়না দিয়ে মুড়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু ওই লাল পাথরটা যে আসলে কি সেটা আমি বুঝতে পারতাম না যদি না আমার যা আমার চোখ খুলে দিত। আমি তোমার চোখ খুলে দিয়েছি? কখন? দিয়েছো বন্ধু, দিয়েছো, তুমি নিজেও জানো না। আচ্ছা, ওই পদ্যটার একবার বলো তো বন্ধু। কোনটা? আরে ওই যে বাড়ি ফেরার পরেই আমার যেটা শোনালে তুমি। ও, ওটা? হ্যাঁ, আমি পারবো, কিন্তু দেখুন অনেকদিন প্র্যাকটিসে নেই তো, তাই হয়তো একটু ভুল টুল হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি শুরু করছি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। রঙ্গনা, তোমাকে আবৃত্তি করতে হবে না, তুমি শুধু কবিতার লাইনগুলো বলো। আচ্ছা, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। ব্যাস, ঠিক আছে, এইটুকুতেই হবে। তো এই পদ্যটা শোনার পরে আমি বুঝতে পারলাম যে ওই লাল পাথর আসলে চুনি। এসবের সাথে ঠাম্মির হারিয়ে যাওয়ার কি যোগাযোগ? আছে কোরক বাবু, আছে। সবচেয়ে বড় যোগাযোগটা তো এর সাথেই আছে। চুনি? এতক্ষণ কথা বলতে বলতে আমি এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আপনাকে ঠিকমতো খেয়াল করতে পারিনি। আচ্ছা কোরক বাবু, আপনার যেদিন পায়ে চোট লাগে আমি তো গেছিলাম সেখানে, তখন তো আপনার এরকম অবস্থা ছিল না, তাহলে এখন কি এমন হয়? আর আপনার জামার ভিতরে ওই ওখানটা একটা ব্যান্ডেজ দেখা যাচ্ছে, আপনার কাঁধে কি করে চোট লাগলো কোরক বাবু? ওখানেও চোট আছে, মানে এমন কিছু ইনজুরিজ থাকে যে শুরুতে পেনটা সেভাবে বোঝা যায় না, কিন্তু আস্তে আস্তে পেন এত ডেভেলপ করে যে পেশেন্টের সেন্স পর্যন্ত চলে যেতে পারে। সেই জন্যই ওনার অবস্থা এত খারাপ হয়েছিল। হ্যাঁ, সে তো হতেই পারে, কিন্তু এসব ডাক্তারি ব্যাপার আমি অতটা বুঝি না। আচ্ছা, সে রাতে আসলে কি হয়েছিল একটু বলুন না প্লিজ। সত্যি খুব অধৈর্য হয়ে পড়েছে, আর পাচ্ছি না। হ্যাঁ দেখুন, কথাটা হয়তো আপনাদের শুনতে খুব একটা ভালো লাগবে না, তবে যখন সবটাই বলছি এটাও বলি। ঘটনার সূত্রপাত কিন্তু মাসিমা যেদিন রাত্রিবেলা উধাও হন সেদিন নয়, তার দুদিন আগে। দুদিন আগে অনিরুদ্ধ বাবুর আলমারির নকল চাবি তৈরি করে কেউ একজন লুকোনো হিরেগুলো চুরি করে নেয়। এদিকে ইনকাম ট্যাক্সের লোকজন আসবে বাড়ি, তছনছ করে খুঁজবে, তাই চোর ওই লুকোনো হিরেগুলো পকেটে করে নিয়ে ঘুরে বেড়ানো সাহস পেল না। কি করলো? রেড হবার দিন আগের রাতে মাসিমার ঘরে চুপি চুপি গিয়ে সেই লুকোনো হিরেগুলো মাসিমার খাওয়ার জলের গ্লাসের মধ্যে মিশিয়ে মাসিমাকে জোর করে খাইয়ে দিল। অতএব চোরাই মাল পাচার হয়ে গেল মাসিমার পেটে। কি বলছেন আপনি? হিরেগুলো মাকে? হ্যাঁ,
খুব ভয়ানক কূট বুদ্ধি এই অপরাধীর। আচ্ছা আচ্ছা নীলিমা দেবী, আপনার আপনার মনে আছে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে মাসিমা চিনি খেতেন কিনা? হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে, আমরা বলেছিলাম তো মা সুগারের পেশেন্ট। সেদিন অনিলও ছিল আমাদের সঙ্গে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে আমি মাসিমার জলের গেলাসের মধ্যে যে চিনির মতো দেখতে জিনিসটা দেখছিলাম সেটা আদতে চিনি নয়, সেটা ছিল ওই হিরেগুলো। আমি তো তখন বুঝতে পারছিলাম না যে ওইটা আসলে কি, কিন্তু হিরে তো চলে গেল মাসিমার পেটে। মানুষটা না পারেন কথা বলতে, না পারেন চলতে, সহ্য কষ্ট পেয়েছিলেন মনে হয় মানুষটা, কিন্তু কাউকে প্রকাশ করতে পারছিলেন না। এভাবে একটা দিন কাটে। ইনকাম ট্যাক্সের লোকজন বাড়ি থেকে চলে যাওয়ার পর অপরাধী মাসিমার ঘরে যান এবং মৌমিতার সাহায্য নিয়ে মাসিমাকে গাড়িতে তোলে নিয়ে যায় বন্ধু ডাক্তারের নার্সিংহোমে। মৌমিতা ফাঁকা হুইল চেয়ার নিয়ে এসে ঘরে এসে ঘুমানোর ভান করে পড়ে থাকে। ওদিকে মাসিমার পেট থেকে অপারেশন করে হিরেগুলো বার করা হয়, কিন্তু অসুস্থ শরীরটা সেই ঝক্কিটা না নিতে পেরে মানুষটার সেখানে মৃত্যু হয় এবং সেই মৃতদেহ মুড়ে একটা পরিত্যক্ত পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং সেই পুকুরটা ছিল একটা চামড়ার কারখানার পাশে। আর খুব স্বাভাবিকভাবে সেই চামড়ার কারখানা থেকে ভীষণ দুর্গন্ধ আসে এবং অপরাধী এতটাই চালাক যে সে জানতো মৃতদেহটাকে যদি সেই পরিত্যক্ত পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলা হয় তাহলে ওই দুর্গন্ধটাকে ছাপিয়ে মৃতদেহ পচে যাওয়ার গন্ধটা খুব একটা মানুষের নজরে আসবে না। আর তার জন্যই আমি ঘরের মধ্যে এত জল দেখতাম। আপনারা ভাবতে পারছেন মানুষটা কতটা কষ্ট পেয়েছে আর এই অপরাধী কতটা চক্রান্ত করেছে ওনার পিছনে। এত কষ্ট দিয়েছে মাকে। শিউরে ওঠার মতোই ঘটনা। এবার একটা মজার ব্যাপার দেখুন, এই যে পুকুরটার কথা আমি বলছি সেটা আবার কোরকবাবু বর্তমানে যে নার্সিংহোমে ভর্তি আছেন তার থেকে খুব একটা দূরে নয়। এসব কথার মানে কি? আমার নার্সিংহোমের কাছাকাছি পুকুর থাকতেই পারে, কিন্তু সে কথা এখন বলছেন কেন? এমন ভাবে বলছেন যেন আমি যেন। ঠিকই তো, এমন ভাবে বলছি যেন আপনিই জড়িত। আচ্ছা, কোরকবাবুকে কতদিন ধরে চেনেন আপনি? কোরককে মানে কোরক বাবুকে চিনি না তো। এই তো মানে দুদিন আগে ভর্তি হলেন, তার আগে ওনাকে দেখিনি। বুঝলাম। আচ্ছা, আপনারাই দেখুন এই ডাক্তারবাবু কোরকবাবুকে যেভাবে আগলাচ্ছে, আপনাদের মনে হয় যে ডাক্তারবাবুর সাথে কোরকবাবুর মাত্র দুদিনের আলাপ? আপনি মিথ্যা কথা বলছেন। আপনি কোরকবাবুকে বহুত দিন ধরে চেনেন। আর এই যে জুলপি চুলকোনোর অভ্যেসটা আপনার মুদ্রা দোষ, যেটা 3 বছর আগেও ছিল এখনো আছে। আপনার জুলপির তলায় একটা জরুল আছে যেটা আগে দেখা যেত, এখন দেখা যায় না, কারণ সেটা দাড়িতে ঢাকা পড়ে গেছে। তার মানে এই লোকটা আমার মাকে খুন করেছে। আজ আমি ওকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উনি তো কেবল আরেকজনের হয়ে কাজ করেছেন মাত্র, আসল কারিগর তো অন্য একজন। কে আসল অপরাধী? বলো বলো, কে আসল অপরাধী? এই যে চুনিলাল। তাই নাকি? আপনি স্বপ্নে কি একটা চুনি না কি দেখলেন, আর আমার নাম যেহেতু চুনিলাল সেই জন্য আমাকে ক্রিমিনাল সাজিয়ে দিলেন। ইজ ইট সো ইজি? প্লিজ
প্লিজ স্টপ দিস ননসেন্স। পুলিশবাবু, পুলিশবাবু আপনার লোকজন তৈরি তো? একদম তৈরি নয়। কারণ কোরকবাবুর পায়ের এই আঘাতটা কিন্তু সত্যি নয়, পুরোটাই নাটক। তাই উনি চাইলেই যে কোনো সময় পালিয়ে যেতে পারেন। ভেতরে আসুন সবাই। পুলিশ দেখিয়ে আমাকে ভয় দেখাবেন ভেবেছেন? প্রমাণ করতে পারবেন যে আমি ঠাম্মিকে খুন করেছি? সেভাবে হয়তো প্রমাণ করতে পারবো না কোরকবাবু, কারণ আপনি তো আর ছবি তুলে খুন করেননি মানুষটাকে। কিন্তু যে জিনিসটা প্রমাণ করতে পারবো সেটা হচ্ছে আপনার কাঁধে লাগাই চোটটা। মৌমিতাকে মারতে গিয়ে পুলিশের গুলি লেগেছিল আপনার কাঁধে, তাই না কোরকবাবু?